প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। দেখছেন নিউজ 24। শারমিনা ওয়াহিদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের মাঝে চলে এসেছেন দুইজন সম্মানিত অতিথি। আছেন আমাদের সাথে মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, উনি পরিচালক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে, এবং সাথে আছেন মোহাম্মদ মহসিন, উনি আছেন পুঁজিবাজার বিশ্লেষক, এবং ইশতিয়াক আহমেদ শিমুল, উনি ব্যবস্থাপনা পরিচালক 3i অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন থেকে। অনেক স্বাগত জানাচ্ছি বিট সংলাপে নিউজ 24 এর সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব, কথা বলবো আজকে পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে। তার আগে আজকের দিনের একটি প্রতিবেদন দেখে আসছি। দীর্ঘদিন ছুটিতে দেশে ফিরে সৌদি প্রবাসীদের মতোই আটকা পড়েছেন কুয়েত প্রবাসীরাও। অপেক্ষা করছেন ফ্লাইট চালুর। অনেকে এরই মধ্যে চাকরি হারিয়েছেন, অনেকের আকামার মেয়াদ শেষ হওয়ায় পড়েছেন বিপাকে। আর যেসব প্রবাসীর আকামার মেয়াদ শেষ হয়েছে তারা কর্মস্থলে ফিরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কুয়েতে অবস্থানরত প্রবাসীরাও সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন দেশে আটকে পড়াদের কর্মস্থলে পৌঁছতে সহযোগিতার। এক একটা প্রবাসীর পিছনে অনেকগুলো পরিবার, মিনিমাম এক একটা করে পরিবার একটা মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে। তাই অতি সত্বর তাদের জন্য, তাদের কর্মস্থান যাতে তারা ফিরে পায়, সেই জন্য খুব তাড়াতাড়ি একটি ব্যবস্থা করা। কুয়েতের শিক্ষা, ব্যবসা, বাণিজ্য সবকিছু একটা এলোমেলো হয়ে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তাই আহ্বান জানাচ্ছি কুয়েত সরকার যেন অতি দ্রুত কুয়েত বিমানবন্দর সহ সকল কিছু খুলে দেয়। আটকে পড়া প্রবাসীদের কুয়েতে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসী সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে এমনটা জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। এখন আমরা যেটা করেছি, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা দুটো জিনিস নেওয়ার চেষ্টা করেছি: কবে তার আকামা শেষ হয়ে যাবে এবং তার ওই রেসপেক্টিভ কোম্পানিতে বা কপিলের কাছে কত টাকা তার ডিউজ আছে। এই ডাটাবেসটা আমরা অলরেডি পেয়েছি। আমরা প্রবাসী মন্ত্রণালয়ে এটা পাঠিয়েছি কিছু সাজেশন দিয়ে, যদি ফ্লাইট চালু হয় তাহলে যেন তারা ওইভাবে প্রায়োরিটি বেসে, যাদের ভিসা শেষ হয়ে যাবে তারা যেন আগে আসতে পারে, এবং কিছু গাইডলাইন আমরা দিয়েছি। বর্তমানে দেশে আটকে পড়া প্রবাসীদের সংখ্যা প্রায় 14,000-এর বেশি। এর মধ্যে এ বছরের ডিসেম্বরের মধ্যে আকামার মেয়াদ শেষ হতে যাচ্ছে প্রায় 5,500 প্রবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রিয় দর্শক, চলুন ফিরে যাই আমাদের আলোচনায়। কথা বলবো পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে। দীর্ঘ মন্দা কাটিয়ে কিন্তু আসলে উঠে দাঁড়িয়েছে পুঁজিবাজার। তারপরেও বদলেছে যদিও অনেক চিত্র, কিন্তু তবে ঝুঁকিমুক্ত অবস্থায় আছে এখন পর্যন্ত অসংখ্য শেয়ার। সব কিছু নিয়ে আমরা আলোচনা করব, কিছু সমাধানও জানতে চাবো। কথা বলতে চাচ্ছি প্রথমে মোহাম্মদ মহসিন, আপনার সাথে জানতে চাবো প্রথমে যে করোনা ভাইরাসের কারণে পুঁজিবাজার কতটা প্রভাব পড়েছে বলে মনে করেন, এবং বর্তমানে আপনি পুঁজিবাজারকে কিভাবে মূল্যায়ন করবেন? মোহাম্মদ মহসিন, আপনার সাথে কথা বলছি। আপনাদের কথা একেবারেই কিছু শুনতে পাচ্ছি না আমি। এখন শুনতে পাচ্ছেন? না, আসলে আমি শুনতে পাচ্ছি না। আবার একটু জানতে চাবো, আসলে করোনা ভাইরাসের কারণে পুঁজিবাজার কতটা প্রভাব পড়েছে এবং এই মুহূর্তে আপনি বাজারকে কিভাবে মূল্যায়ন করবেন? একেবারেই কিছুই বুঝতে পারছি না আমি কি বলছেন। সাউন্ড একেবারে ভেঙে চুরমার হয়ে আসছে, কিছুই বুঝতে পারছি না। আপনার সাউন্ড এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। এমদাদুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? না, আমার এখানে ডিসটর্টেড, কিছুই আসছে না, কোনো সাউন্ড আসছে না, সিগন্যালে সাউন্ড আসছে না। পুঁজিবাজারের বিষয়ে আমাদেরকে একটু জানাবেন, কিভাবে মূল্যায়ন করবেন? এমদাদুল ইসলাম। আমার নামটা একটু করে বুঝতে পারলাম। এমদাদুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, যেতে হচ্ছে একটি ছোট্ট বিরতিতে। আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আলোচনায় আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে আবারও স্বাগত জানাচ্ছি। কথা বলবো পুঁজিবাজারের বিনিয়োগ নিয়ে। মোহাম্মদ মহসিন, আপনার কাছে আসতে চাচ্ছি, আসলে জানতে চাবো যে এই মুহূর্তে বাজারকে কিভাবে মূল্যায়ন করবেন এবং করোনা ভাইরাসে পুঁজিবাজার আসলে কতটা প্রভাব ফেলেছে?
ধন্যবাদ। আমাদের বাজারে করোনার পরে যখন বাজারটা ওপেন করা হলো নানা রকম সমস্যার ভিতর দিয়ে, তারপর আমরা বাজারে একটা দেখেছি যে বাজারে মানি প্রবাহ বৃদ্ধি পেল এবং বাজারে অনেকগুলি শেয়ারের দাম অনেক বেড়ে গেল। তারপরে একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, তার সমস্ত শেয়ার প্রতিটা নির্বিশেষে মানে ভালো মন্দ সব শেয়ারের দাম হচ্ছে দ্বিগুণ থেকে 3 গুণ 4 গুণ পর্যন্ত হয়ে গেছে। তো একটা নির্দিষ্ট সেক্টরের এই ধরনের উল্লঙ্ঘন একটা সুস্থ স্বাভাবিক বাজারের বিষয় হতে পারে না। এবং বাজারের একটা মানে স্ট্রাকচারাল বৈষম্যের বিষয়ে আমি এখানে কথা বলছি, সেটা হচ্ছে যে যখন প্রাইস ফ্লোরিং এর মতো একটা ডিসিশন নীতি নির্ধারকরা নিয়েছেন, তখন তারা স্বীকারই করে নিলেন যে বাজারে ওভার সাপ্লাই আছে। সেই ওভার সাপ্লাই থাকা অবস্থায় বাজারে কোনো স্ট্যাবিলিটি আসার আগেই বাজারে আবার নতুন করে আইপিও আনা শুরু হয়ে গেল, যেটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে আইপিও আসার সময় থেকেই বিশেষ করে ওয়ালটনের মতো একটা কোম্পানি বাজারে বেশ বড় ধরনের বিভিন্ন সেক্টরে দরপতন হয়েছে। এবং এই একটা অবস্থায় আমরা সাথে ওরিড একটা বিষয়, সেটা হচ্ছে বাজারে যেখানে টার্নওভার ছিল হচ্ছে 1200 কোটি টাকার মতো এভারেজ, সেখান থেকে এখন 600 কোটি টাকার নিচে নেমে এসছে। তো এইগুলি খুবই স্বাভাবিক একটা বিষয় যদি বাজারে এই ধরনের ইমব্যালেন্স তৈরি করা হয়। এবং আমাদের একটা বিষয়ে সম্ভবত নীতি নির্ধারকদের চিন্তা করা উচিত যে একটা কোম্পানি সে যখন বাজারে আসবে তার পেইড অ্যাপের কত পার্সেন্ট বাজারে অন্তত ফ্লোট করাইতে হবে মাস্ট। যেমন ওয়ালটনের ক্ষেত্রে যেটা হয়েছে যে তার 1% শেয়ারকে হয়তো মাত্র ফ্লোট করানো হয়েছে। এটা মানে বাজারে এক ধরনের ম্যানিপুলেশনকে মানে ত্বরান্বিত করতে, বৃদ্ধি করতেই সাহায্য করে। তো আমরা যে জিনিসটা বাজারে অতীতে দেখেছি যে বিভিন্ন ধরনের ম্যানিপুলেটিভ মোটিভ কাজ করে, এক্ষেত্রেও আমার কাছে মনে হচ্ছে যে বাজারের যে সুস্থতা, সেই সুস্থতাটা আসেনি। আমার মোটামুটি বিচার হচ্ছে এই টাইপের। জি, ধন্যবাদ। আমি একটু ইশতাক আহমেদ শিমুল আপনার কাছে আসতে চাচ্ছি, একটু জানতে চাবো যে আসলে বর্তমানে বাজারে বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থের নিরাপত্তার ইস্যুটা কিন্তু আলোচনায় রয়েছে। জানতে চাবো যে ব্রোকার্স হাউসের হাত থেকে বিনিয়োগকারীদের সম্পদের আসলে সুরক্ষার যে পদক্ষেপটি, এটা আসলে কতটুকু নেওয়া হয়েছে এবং কতটুকু নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে দর্শক যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগকারীদের আমানতের টাকা সুরক্ষার ব্যাপারে তারা কিন্তু কঠোর নজরদারিতে বিভিন্ন হাউসগুলোকে রেখেছেন এবং 2-4টা হাউসে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটা অস্বীকার করার উপায় নেই। সেখান থেকে কিন্তু আমাদের সবাইকেই শিক্ষা নিতে হবে। এক্ষেত্রে কিন্তু প্রাথমিক দায়িত্ব যেটা, সেটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ। এই মেম্বারশিপ গুলো কিন্তু রেগুলেটর করার প্রথম এবং প্রাথমিক দায়িত্ব কিন্তু তাদের। তারা যখন ব্যর্থ হয়, তারা কি কারণে ব্যর্থ সেটা আমি জানি না, বাট তাদের এখানে আরো কঠোর ভূমিকা রাখা প্রয়োজন। কারণ কোন একটা কোম্পানিতে বিনিয়োগ করলে মানুষ কিন্তু সেই সমস্ত কোম্পানির আর্থিক অবস্থা বিচার বিশ্লেষণ করে বিনিয়োগ করে, সরাসরি কিন্তু টাকাটা কোনো কোম্পানিতে বিনিয়োগ করে না। সমস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন, বড় বিনিয়োগকারী বলেন, তাদের সমস্ত টাকায় কিন্তু কোনো না কোনো ব্রোকার হাউসের মাধ্যমে বিনিয়োগ করে থাকে। সেক্ষেত্রে ব্রোকার হাউস গুলো যদি সঠিক মতো তাদের দায়িত্ব পালন না করে, সেটা খুবই দুঃখজনক। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো যখনই নজরদারিতে এসেছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, তারা কিন্তু তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর সাথে কথা বলে তারা যেন দেশ ত্যাগ করতে না পারে সে সমস্ত মালিকগুলো সে ব্যবস্থা নিয়েছেন। আশা করি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, এবং ঘটলে ঘটানোর আগেই যেন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ তাদের দায়িত্ব সঠিকভাবে যদি পালন করেন এবং যথাযথভাবে যদি পালন করেন, তাহলে বিনিয়োগকারীরা এই ধরনের ক্ষতির সম্মুখীন হবেন না। এক নাম্বার 2, আমার দৃষ্টিতে যেটা মনে হয়, এই সমস্ত ব্রোকার হাউস গুলো যে সমস্ত অডিট ফার্মের মাধ্যমে তাদের অডিটটা করে থাকেন, সেক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নিতে পারেন যে না, বাংলাদেশের স্বনামধন্য 10 থেকে 15টা অডিট ফার্ম তারা নির্ধারণ করে দেবে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ সেটা নির্ধারণ করবে। সেটা সরকারও নির্ধারণ করার দরকার নাই, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকেও নির্ধারণ করার দরকার নাই। ওনারাই ঠিক করুক বাংলাদেশের স্বনামধন্য 15 থেকে 20টা প্রতিষ্ঠান যে অডিট ফার্ম গুলো এই সমস্ত সিকিউরিটি হাউস গুলোর অডিট করবেন, এবং অডিট রিপোর্টটি
সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে জমা দেবেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দেবেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ জমা দেবেন। সঠিকভাবে যদি অডিট করানো হয় তখন আশা করি এই ধরনের কোনো, আমি বিশ্বাস করি না কোনো সিকিউরিটি হাউসে এই ধরনের ফাঁক ফোকর আছে। তারপরেও কোনো মালিকের বা কোনো ডিরেক্টরের বা কোনো ব্যবস্থাপনার অজান্তেও যদি কোনো ধরনের কোনো ল্যাকিং থেকে থাকে, আশা করি সেটা বেরিয়ে আসবে এবং বিনিয়োগকারীরা তাদের আমানতের সুরক্ষা পাবেন। এবং এ ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জের নজরদারি অবশ্যই বাড়াইতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ এই ধরনের ব্যর্থতার দায়িত্ব থেকে এড়াইতে পারেন না। বিনিয়োগকারীদের পুঁজি সুরক্ষা অবশ্যই তাদেরকে দিতে হবে, সেজন্য যা যা করণীয় সেই ধরনের পদক্ষেপ তাদেরকে নিতে হবে এবং বিনিয়োগকারীদের যাবতীয় ইনফরমেশন দিতে কিন্তু ইচ্ছুক। সমস্ত হাউসে কিন্তু বিনিয়োগকারীরা সমস্ত প্রকার ইনফরমেশন দেয় এবং বিশ্বাস করে কিন্তু তার টাকা কিন্তু সিকিউরিটি হাউসে জমা রাখেন। সেই টাকা আমানতের খেয়ানত করা এটা সর্বোচ্চ ধরনের বড় ধরনের একটা অপরাধ। সেই অপরাধ যেন ভবিষ্যতে কেউ না করে এবং যারা ইতিমধ্যে করেছেন, যেটি প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জ অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং রেগুলেটর হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন নিশ্চয়ই বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং করবেন এবং খতিয়ে দেখবেন যাতে একজন বিনিয়োগকারীর একটি টাকাও যেন কোনো হাউস থেকে যেন তছরূপ না হয়। সেটার 100% গ্যারান্টি ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ এবং সাথে সাথে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকেও নিতে হবে। জি, ধন্যবাদ। মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, আপনার কাছে আসছি, জানতে চাবো যে আসলে করোনার কারণে পুঁজিবাজার আসলে কতটা প্রভাব পড়েছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আসলে আমার পূর্ববর্তী আলোচকদের আলোচনাগুলো আমি মিস করেছি, আমি একটু আগেই আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। করোনাকালীন সময়েও পুঁজিবাজার তো বেশ কিছুদিন বন্ধই ছিল, যে দেশের অন্যান্য শিল্প কারখানার মতো অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারও বন্ধ ছিল দীর্ঘ সময়। পরে আবার অপারেশন শুরু হয়েছে পুঁজিবাজারে। তো একটা জিনিস আমাদের জন্য আমি বলবো যে অত্যন্ত আশাব্যঞ্জক, সেটা হচ্ছে যে আমাদের পুঁজিবাজারের যে পারফরমেন্স বা আমাদের পুঁজিবাজারের আবার বিনিয়োগকারীদের ফেরত আসা, এটা আমরা সাউথ ইস্ট এশিয়ার যে পুঁজিবাজারগুলো যেগুলো আছে বা এশিয়ান পুঁজিবাজারগুলোর তুলনায় আমাদেরকে অনেক বেশি উৎসাহব্যঞ্জক। আমাদের বিনিয়োগকারীরা আস্থা নিয়ে ফেরত এসছেন। একটু আগে আমি আলোচনা যেটা শুনছিলাম সেটা হচ্ছে কিছু কিছু জিনিস ইদানিং অতি সম্প্রতি যেগুলো ঘটছে বাজারে, সেগুলো কিন্তু আমাদের বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থাহীনতা পুনরায় সৃষ্টি করতে পারে বলে আমাদের একটা সন্দেহ আছে। সেটা হচ্ছে একটু আগে যিনি আলোচনা করেছিলেন আমার যে ওয়ালটন নিয়ে কথা বলছিলেন, সে ব্যাপারে অনেক কথাবার্তা বাজারে এসছে। এগুলো যেন না আসলে হয় কি, আমাদের যেটা ফিনান্সিয়াল লিটারেসি বিষয়টা, যদিও এখন রিসার্চ সেটার উপরে জোর দিচ্ছে, তারপরে আমাদের বিনিয়োগকারীদের অনেকের এই পুঁজিবাজার সম্বন্ধে যে সম্ভব যে ধারণা, যেটা যে জ্ঞান, সেটা কিন্তু এখনো পর্যন্ত নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড অর আপ টু দ্য মার্ক। আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখনো পর্যন্ত ব্যালেন্স শিট, এখনো পর্যন্ত এই কোম্পানির পারফরমেন্স, এই কোম্পানির ইপিএস, এগুলো বোঝার মতো সবাই না, আমি বলবো যে গরিষ্ঠ সংখ্যক আমাদের বিনিয়োগকারীরা সেই লেভেলে পৌঁছেনি। এবং আমার এই জাস্ট পূর্ববর্তী আলোচকগুলো যেটা বলেছিলেন যে এখানে আমাদের হাউসগুলোর বিশাল একটা ভূমিকা আছে। তারা হাউসগুলোর কাছে যায়, গিয়ে সেখানে সে পুরো আস্থার সাথে তার টাকাটা সেখানে দেয়। হয়তো এইটুকুই তার শেষ সম্বল, এই যিনি বিনিয়োগ করতে আসছেন সেটাকে উনি বিশ্বাসের উপর দেন, আস্থার উপর দেন। এখন হাউসগুলো যদি সেখানে পারফর্ম করতে না পারে, একটা দুটো আছে, একটা হচ্ছে দুষ্ট বুদ্ধি, আরেকটা হলো হাউসগুলোর যে স্টাফ আছে তারাও একটু উদ্যোগ হতো কোন শেয়ারটাতে সে তার বিনিয়োগকারীকে সে বিনিয়োগ করার জন্য দেবে, বলবে বা উপদেশ দিবে, বা তার টাকাটা যেন সেখান থেকে তার লাভ এবং আসল সহ ফেরত আসে সেই ব্যবস্থাটা করবে। সেখানে যে লোকগুলো আছে হয়তো তাকে সে তার যে জ্ঞান, সেই জ্ঞানটা অর্জন করার আগেই তাকে সেখানে হাউজে বসানো হয়েছে। তো সুতরাং সে করে কি সেখানে ব্যর্থ হয়, সে নিজেতে এটা হচ্ছে সদিচ্ছার অভাব না, কিন্তু তার জ্ঞানের অভাব। আরেকটা হচ্ছে সে জ্ঞান আছে কিন্তু জ্ঞান পায়। সে এমন কতগুলি শেয়ারের মধ্যে তার বিনিয়োগকারীকে নিয়োজিত করে দিল, বিনিয়োগ করতে দিল, সেখানে সে মার খেয়ে গেল। এই দুটা জিনিস থেকে পরিত্রাণের সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসির উপরে বিসেকের যে ভূমিকা, সেটাকে
আরো বেশি করে এখন সামনে নিয়ে আসা। এই যে এলাকায় এলাকায় আমি বলবো প্রত্যেকটা এলাকায়, চট্টগ্রাম হোক, সেটা সিলেটে হোক, ঢাকায় হোক, যশোরে হোক, খুলনায় হোক, সবখানে এই ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামটা যত বেশি করে তারা নিয়ে আসবে সামনে, যত বেশি করে আমাদের বিনিয়োগকারীরা এখানে আজকে সেই জ্ঞান অর্জন করবে, তত আমরা সেই হাউসগুলো থেকে, দুষ্ট হাউসগুলো থেকে নিরাপদ থাকবো, দুষ্ট আইপিও গুলো থেকে আমরা নিরাপদ থাকবো, দুষ্ট যারা এখানে এগুলিতে ঢোকার সুযোগ করে দিয়েছে সেই মানুষগুলির থেকে আমরা পরিত্রাণ পাবো। এই প্রসঙ্গে আমি আজকে আমাদের যে ক্যাপাবিলিটিস আমাদের অর্থনীতির ক্ষেত্রে আজকে বিশাল একটা আমাদের একটা উৎসাহে, আমাদের একটা বিশাল একটা অর্জনের বিষয় আমাদের সামনে আসছে, সেটা পুঁজিবাজারে হয়তো পুঁজিবাজারও কিছুটা আসছে। আজকে আমরা দেখছি যে এখন বলা হচ্ছে যে এজন্য আমি আমাদের সমস্ত ক্ষেত্রে অর্থনীতির যারা আমাদের এখানে ভূমিকা রেখেছেন, আমাদের শিল্প শ্রমিক যারা ভূমিকা রেখেছেন, আমাদের পরিবহন শ্রমিক যারা ভূমিকা রেখেছেন, আমাদের পুঁজিবাজারে যারা ভূমিকা রেখেছেন, এই যে আজকে বলা হচ্ছে 2020 সালে we are going to surpass India in per capita income। এটা কিন্তু সহজ বিষয় নয়, কিন্তু এটা আজকে ভারত জুড়ে না, পুরো এশিয়া জুড়ে একটা তোলপাড় হচ্ছে। অর্থনীতির যারা বোদ্ধা যারা আছেন তারা সবার কাছে, এতদিন আমরা বলেছি যে বাংলাদেশ ইজ আমেরিকান, বাংলাদেশ ইকোনমি, আজকে সেটা হাতে নাতে প্রমাণ হয়েছে IMF এর ইয়েতে। আমি আজকেও দুটো আর্টিকেল টাইমস অফ ইন্ডিয়া তে জি, আমরা ফিরে আসছি আপনার কাছে মোহাম্মদ মহসিন, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। ফ্লোর প্রাইস নিয়ে একটু আপনার থেকে জানতে চাবো যে আসলে ফ্লোর প্রাইস আরোপের কিন্তু পর থেকে দেখা যাচ্ছে যে অনেক শেয়ার লেনদেন হচ্ছে না এবং জরুরি প্রয়োজনীয় বিনিয়োগকারীরা অনেক শেয়ার বিক্রি করতে পারছে না। এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি ধরনের আসলে চিন্তা করা উচিত? তাদের যে পদক্ষেপ সেটা হচ্ছে, প্রথম হচ্ছে বাজারের কোনো অবস্থাতেই যেন, এটা কি মহসিন ভাই আমাকে প্রশ্ন করে? মহসিন ভাইকে করেছেন, সরি মহসিন ভাই ভাইকে করেছেন প্রশ্নটা, না আমাকে করেছে, আমি মিসড ইট। যে আমি আপনার কাছে আসছি একই প্রশ্নে, আমি একটু মোহাম্মদ মহসিনের সাথে কথা বলে আসছি। মহসিন ভাই আপনি। জি, বাজারে যে প্রাইস ফ্লোরিংটা মানে করা হয়েছে, এটা করা হয়েছিল যে উদ্দেশ্যে যে শেয়ারের দামটা যেন আর না পড়ে। আর্টিফিশিয়ালি এই পথে যখন করা হয়েছে তখন অনেকগুলি কোম্পানির শেয়ারের দাম এত উচ্চতায় ছিল যে ওখান থেকে আসলে তার প্রাইসটা কারেকশন হওয়া মানে উচিত ছিল, কিন্তু ওই জায়গায় প্রাইসটা থেকে যাওয়ায় এখন যেটা হচ্ছে যে ওটার এত সাপ্লাই আছে কিন্তু কোনো ডিমান্ড নাই, কিন্তু যেহেতু তার থেকে নিচে আর কোনো প্রাইস আসতে পারছে না, ফলে তার কোনো ট্রেডিং হচ্ছে না। এটা একটা মানে অবধারিত একটা বিষয় ছিল, যে বিষয়ে আমি এর আগে বলেছি যে অনেক ক্ষেত্রে এরকম একটা অবস্থা তৈরি হবে এবং তাই হয়েছে। আর এটা একটা ভালো একটা উদ্যোগ ছিল না হচ্ছে বাজারের সমস্ত শেয়ারের প্রাইসের ফ্লোর করে দেয়া, যেটা অনেক কান্ট্রিতে করেছে, যে যার মাধ্যমে কান্ট্রিগুলি এই ধরনের সমস্যাকে উতরায় উঠতে পেরেছে। সেটা হচ্ছে ইন্ডেক্স ফ্লোরিং। ইন্ডেক্সকে ফ্লোরিং করার মাধ্যমে পাকিস্তান, তুরস্ক বিভিন্ন সময় শেয়ারের অব্যাহত মূল্য বৃদ্ধির যে প্রবণতা সেটাকে মানে রুখতে পেরেছে এবং মার্কেটকে আবার ভাইব্রেন্ট অবস্থায় নিয়ে যেতে পেরেছে। কিন্তু আমাদের বাজারে এটা হওয়াতে অনেক বিনিয়োগকারী যে বের হতে পারছেন না প্রয়োজনে, এটা বাজারের নীতি নির্ধারকদের যে নীতি তার মাধ্যমে, তার ফলে এটা তৈরি হয়েছে। এবং এখান থেকে উদ্ধার করার জন্য তারা যদি এখন ভাবেন যে প্রাইস ফ্লোরটা উঠায় নেবেন, তাহলে রিস্কটা হচ্ছে সেই সমস্ত শেয়ারের প্রাইস তো অবশ্যই পড়বে, সাথে যে এই যে আর্টিফিশিয়ালি প্রাইস ফ্লোরিং করা হলো, যে বাজারের স্বাভাবিক যে শক্তি ক্ষমতা তাতে যে বাধা প্রতিবন্ধকতা তৈরি করা হলো, এর ফলে আমার মনে হয় যে হুট করে প্রাইস ফ্লোরটা উঠায় নিলে সমস্ত শেয়ারের প্রাইসের উপরেই এর একটা বিরূপ প্রভাব পড়বে। এতে আমার মনে হয় যে কোনো সন্দেহ নাই। এবং এর একটা প্রভাব আমরা একটা অলরেডি দেখতে পাচ্ছি, আমি আমার কথায় একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে যে মার্কেটে যে মানি প্রবাহ টার্নওভার সেটা কিন্তু অলরেডি ফল করা শুরু করেছে। এখন টেকনিক্যাল অ্যানালিসিসের দিক থেকে বলা হয় যে বাজারের যে দিনটাতে হাইস্ট টার্নওভারে মার্কেট রেজ ক্যান্ডেল তৈরি করে, অর্থাৎ মার্কেটে বিয়ারিশ মার্কেট থাকে এবং হাইস্ট টার্নওভার, তারপরে বাজারের অবস্থা খারাপ হয়। আমাদের এখানে অতীতেও একই রকম ভাবে খারাপ হয়েছে, এবারও তাই হয়েছে। এক্সাক্ট তারিখটা আমার মনে নাই, কিন্তু প্রায় 1400 কোটি টাকার কাছাকাছি টার্নওভারে আমাদের বিয়ারিশ মার্কেট একদিন ছিল। এটার পরে আমি মোটামুটি ভাবে বলেছিলাম যে বাজার আবার আমাদের আগের মতো অবস্থায় চলে যাবে, অর্থাৎ টার্নওভারের দিক থেকে টার্নওভার কমতে থাকবে,
তাই হয়েছে, টার্নওভার কমছে। কিন্তু আসার কথা হচ্ছে যে আবার বাজারে আমি দেখতে পেরেছি যে এক ধরনের মানে নিচে গিয়ে তলানিতে পৌঁছে, অর্থাৎ ফ্লোর টাচ করে বাজার হয়তো আবার থিতু হওয়ার, স্থির হওয়ার চেষ্টা করছে। তো এরকম একটা অবস্থায় নীতি নির্ধারকদের বারবার করে বিভিন্ন রকম বাজারের ভাইটাল ইস্যুগুলিতে মানে হস্তক্ষেপ করা ঠিক না, এর ইম্প্যাক্ট চিন্তা না করে একটা কাজ করেছেন যে বাজার যেভাবে দাম পড়ছিল সেই দামের পতনটাকে রোধ করেছেন, কিন্তু পতনটা রোধ করার অনেক উপায় আছে। হ্যাঁ, আমাদের এখানে আমরা ডাইনামিক হতে পারছি না কোনোভাবেই, যেমন আমাদের এখানে সার্কিট ব্রেকার বলা আছে, ছোট বড় সমস্ত প্রাইসের ক্ষেত্রে সেম সার্কিট ব্রেকার। যেমন একটা শেয়ারের দাম 2 টাকা, সে সর্বোচ্চ কত বাড়তে পারবে? 20 পয়সা। আর যে শেয়ারটার দাম 200 টাকা, সে কত বাড়তে পারবে? 20 টাকা। তো আমরা শুধুমাত্র পার্সেন্টেজ ফর্মে যখন দেখি, তখন পার্সেন্টেজের ফর্মে বড় এবং ছোট সংখ্যার পার্সেন্টেজ যে বিরাট একটা ইম্প্যাক্ট ফেলে, যেটা আমরা ম্যাথামেটিক্স এর নিউমেরিক্যাল অ্যানালিসিস থেকে জানি, এগুলিতে আমরা মার্কেটের এই স্ট্রাকচার গুলিতে যখন কাজ করেছি একেবারেই ইগনোর করেছি। ফলে যেটা হয়েছে যে শেয়ারের প্রাইস উঠা এবং নামার ক্ষেত্রে এক ধরনের আর্টিফিশিয়াল দিক আমাদের বাজারের স্ট্রাকচারের মধ্যেই রয়ে গেছে। তো এই স্ট্রাকচারাল বটলনেক গুলিকে দূর করার জন্য আমি এর আগে অসংখ্য টকশোতে কথা বলেছি যে আমাদের যে মার্কেট মাইক্রো স্ট্রাকচার আছে, এতে এত বেশি প্রবলেম আছে, এইগুলিকে যদি আমরা ঠান্ডা মাথায় দূর না করার চেষ্টা করি, তাহলে আমরা কোনোদিন একটা গতিশীল পুঁজি বাজার পাবো না। এবং আমি এর আগে বলেছি আমাদের বাজারের যে অবস্থা, সেটা হচ্ছে বাজারটা হচ্ছে একেবারেই মোহাম্মদ মহসিন, আমার একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরে আসছি আপনার কাছে আলোচনায়। একই বিষয়ে আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, এ ভ্যালি প্রেজেন্স বীজ সংলাপে যেতে হচ্ছে একটি ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। দেখছেন নিউজ 24। পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে কথা বলছিলাম। আমি একটু কথা বলতে চাচ্ছি মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম আপনার সাথে। জানতে চাবো আসলে কমিশন ডিসক্লোজার বেস নিয়ে একটু আপনার থেকে, যে আসলে আগের যে কমিশন ডিসক্লোজার বেস পদ্ধতি আইপিও অনুমোদন দিত, দেখা গেছে যে ওখানে কিন্তু তথ্য ঘাটতি এবং অনেক ধরনের মিথ্যা তথ্যও পাওয়া গেছে। কিন্তু তারপরেও দেখা গেছে ইস্যুয়ার এবং ইস্যু ম্যানেজার যারা, তাদের জন্য কোনো শাস্তি দেওয়া হয়নি, কোনো ধরনের শাস্তি ওনাদেরকে এটার জন্য আসলে কোনো ধরনের কিছু ফেস করতে হয়নি। তো একটু জানতে চাইবো যে আইপিও অনুমোদনের ক্ষেত্রে বাস্তব পরিদর্শনে আসলে বাস্তবতা রাখার জন্য কতটুকু এটার জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে যেন ভবিষ্যতে এরকম ধরনের কিছু ফেস না করতে হয়? আসলে এই যে আমাদের বাজারের মধ্যে যেগুলো হয়, এই যে আমি বলবো যে অনাচার যেটা হয়, এটা যে গোড়া শুরু হয়ে যায় অনেক সময় আইপিও ইস্যু, এই যে ইস্যু ম্যানেজার, তারপর সেখানে অডিটর। আজ পর্যন্ত আপনি একটা উদাহরণ দিতে পারবেন না কোনো অডিটর, কারো অডিটরের শাস্তি হয়েছে, এটা প্রভিশনে বোধ নাই, এখানে আইনের বোধ রাখা হয়নি। আমি কিন্তু আগেই বলেছি, আমার এখন ধরেন আমার 4র্থ বছর চলছে চট্টগ্রাম স্টক চেঞ্জের ডিরেক্টর হিসেবে। তো শুরুতে আমি খুব বেশি অত ভিতরে গভীরে, যেটা মহসিন ভাই যে গভীর আলোচনা একটু আগে করলেন, অত গভীরে আমার যাওয়ার খুব বেশি সুযোগ হয়নি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ধরেন সামরিক বাহিনীর সামরিক বিষয় নিয়ে আমি। বাট এখন আমি যে জিনিসটা অবাক হয়ে দেখছি সেটা হচ্ছে এই যে প্রথমত অডিটর এবং ইস্যু ম্যানেজারদেরও এখানে আইনের আওতায় আনা একেবারেই প্রয়োজন। তারা তাদের উপরে হয়তো তাদের সবকিছু সার্টিফিকেটের উপরে, এই যে স্টেটে যেটা বলেন 10টা 12টা অডিট হাউসকে ইয়ে করা হোক, সার্টিফাই করা হোক, তাদেরকে নিয়োগ দেওয়া হোক, তাদের কিন্তু তাদের যে দায়বদ্ধতা, তাদের আইনের আওতায় দায়বদ্ধতা এখনো সুস্পষ্টভাবে কোথাও নাই। যদি থাকতো তাহলে আজকে এই এদেরকে কারো না কোনো না কোনো একটা ফার্ম আজকে আইনের আওতায় আসতো, একজনও আসেনি। যেমন এখানে হয় কি, তাদের উপরে বাস্তব ভিত্তি করে পলিসি ইস্যু, যারা রেগুলেটর আছে, রেগুলেটর সেটাকে অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ করার পরে তারপর আমাদের কাছে আসে, বোর্ডের কাছে আসে টু গিভ দ্য আওয়ার অ্যাসেন্ট। তারপরেও গতবারও কিছু দেখছেন, গত বছরে একটা কোম্পানিকে নিয়ে বহু হইচই গেছে, এই বছরও হয়তো 2-1টাকে নিয়ে এরকম হবে। তো এই যে এটার মূলত জিনিসটা শুরু হয়ে যায় কিন্তু ইস্যু ম্যানেজার এবং অডিট ফার্ম থেকে। তারা ফুলিয়ে ফাঁপিয়ে এমন একটা বাবল সিনড্রোম তারা এখানে ক্রিয়েট করে, যেটা হয়তো রেগুলেটর তাদের এন্ডের থেকে যদি এটাকে আরো বেশি সার্ভিলেন্সের মাধ্যমে, আমি যতটুকু জানি রেগুলেটরদের স্ট্রং সার্ভিলেন্স টিম আছে, তারা যদি বাস্তব ক্ষেত্রে, যেমন চট্টগ্রামে আমি 2-1টা আইপিও, যারা, আমি যেহেতু চট্টগ্রামে বসবাস করি, আমি বাস্তবটা জানি।
যে এখানে চট্টগ্রামে এখন কেউ যদি ঢাকায় বসে বলে যে এখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি যদি দেখি যে এখানে কোনো বৃষ্টি টিষ্টি কিছু নাই, তো আমি অবভিয়াসলি বলবো যে আরে ভাই এখানে তো বৃষ্টি হচ্ছে না, আপনি ওখানে বৃষ্টিপাতের কথা বলতেছেন কোথায়? আপনি বলতেছেন 4 ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে, আমি দেখছি এখানে কোনো খাকা রোদ, তাইলে সেটা ক্ল্যাশ হয়। তো সেরকম আমি চট্টগ্রামের দু একটা জিনিস নিয়ে যেটা জানি, যেটা বাস্তবের সাথে আর কাগজে কলমের সাথে আকাশ পাতাল বেশ কম। তো সেটা কার দায়িত্ব? সেটা হচ্ছে রেগুলেটরদের যে মনিটরিং সেল আছে তাদের দায়িত্ব। যদি কোনো সন্দেহ দেখা দেয় সেখানে সেটা সরেজমিনে বাস্তবে কাগজে কলমে আমরা যেটা বলি প্র্যাকটিক্যালি যদি সেটাকে তদন্ত পূর্বক যদি সার্টিফাই করে, তাহলে সেখানে কিন্তু বিনিয়োগকারীরা অনেক সুরক্ষা পাবে বলে আমার মনে হয়। আরেকটা জিনিস হচ্ছে অডিটর এবং ইস্যু ম্যানেজারদেরকে কোনো না কোনো ভাবে একটা শিমুল, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম একই বিষয়ে আপনার কাছে আসছি যে আইপিও অনুমোদনের ক্ষেত্রে আসলে বাস্তব পরিদর্শনে ব্যবস্থা রাখার চিন্তা ভাবনা রয়েছে কি কোনো ধরনের? জি, ইশতিয়াক আহমেদ শিমুল আপনার সাথে কথা বলছি। আমার সাথে বলছেন এটা না? জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। এটা আমাকে আমি বলবো, আমি ইশতিয়াক আহমেদ শিমুল। ইসলাম ভাই বলবেন? বলেন, একটু কোশ্চেনটা একটু বলবেন। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আইপিও অনুমোদনের ক্ষেত্রে বাস্তব যে পরিদর্শনের কথাটা আছে ওইটা আসলে ব্যবস্থা রাখার জন্য যে কোনো ধরনের সিকিউরিটি এবং সেফটির জন্য আসলে এটার জন্য কি কোনো ধরনের চিন্তা ভাবনা করা হচ্ছে? নরমালি বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে এখন পর্যন্ত কোন আইপিও অনুমোদনের আগে সরেজমিনে পরিদর্শনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দেখিনি। তাদের আইনে আছে কিনা সেটাও আমরা জানি না। তারা নরমালি পেপার ওয়ার্কের উপর ভিত্তি করেই আইপিও গুলো অনুমোদন করেন। এই আইপিও অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে অনেকেই কিন্তু ইনভলভ, এটা আমরা সবাই জানি। ইস্যু ম্যানেজার আছে, কোম্পানি আছে, অডিট ফার্ম আছে। আলটিমেটলি এরা সবাই যার যার জায়গা থেকে যতদিন না পর্যন্ত স্বচ্ছতা আনয়ন করতে পারবেন, এদের দায়িত্ব যতক্ষণ না পর্যন্ত এরা এদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে ততদিন পর্যন্ত বিনিয়োগকারীদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে প্রাথমিক এবং প্রথম দায়িত্ব কিন্তু কোম্পানি, যে কোম্পানিটা মার্কেটে আসতে যাচ্ছে ওই কোম্পানি যখন মার্কেটে আসবেন তারা নিশ্চয়ই তাদের সঠিক ইনফরমেশন তারা উপস্থাপন করবেন। তার উপরে ভিত্তি করে কিন্তু অডিটররা কাজ করেন, তার উপরে ভিত্তি করেই কিন্তু ইস্যু ম্যানেজাররা কাজ করেন। আপনি খেয়াল করবেন এই নতুন কমিশন আসার পরে অনেকগুলো আইপিওর অনুমোদন ওনারা কিন্তু বাতিল করেছেন। অতীতেও যে কমিশন ছিল সেই সময় অনেকগুলো কোম্পানির আইপিও আনয়ন করেন, ওনারাও সেগুলো বাতিল করে দিয়েছেন। এই কাজটি করতে যেটি করতে হবে সেটা হচ্ছে যে কোম্পানিকে প্রথমে সঠিক এবং তথ্য ইনফরমেশন প্রোভাইড করতে হবে। সঙ্গে সঙ্গে ইস্যু ম্যানেজার যারা আছেন তাদেরকেও কিন্তু একটি বিষয় চিন্তা করতে হবে, অডিট ফার্মে চিন্তা করতে হবে যে একটি কোম্পানি ধারাবাহিক ভাবে যে ওনারা যে অ্যাকাউন্টসটা প্রোভাইড করে সেই অ্যাকাউন্টস ওনারা দেখলেই বুঝতে পারবেন, এটা সবাই বুঝতে পারবেন যে কোনো একটা কোম্পানি ধারাবাহিক পারফরমেন্স কি অতীত 5 বছরের। দেখা গেল 3 বছরের কোনো পারফরমেন্স নাই, 2 কোটি 4 কোটি 5 কোটি টাকা প্রফিট করছে, হঠাৎ করে চতুর্থ বছরে দেখা গেল 20 কোটি টাকার প্রফিট করলো। আরে ভাই 20 কোটি টাকা যদি উনি প্রফিট করলো কোম্পানিটা, তার সেল কি 20 গুণ বাড়ছে? বাড়ে নাই। এখানেই তো কোশ্চেন যে ওই কোম্পানির প্রোডাকশন ক্যাপাসিটি কি 10 গুণ বেড়ে গেল হঠাৎ করে 1 বছরের ভিতরে? বাড়ে নাই। এখানেই কিন্তু শুভঙ্করের ফাঁকি। এই বিষয়গুলো অডিট ফার্ম যদি যথাযথভাবে অডিট করেন এবং তারা যদি পুঙ্খানুপুঙ্খানু ভাবেন দেখেন যে বিগত 3 বছরের কোম্পানির পারফরমেন্স কি, চতুর্থ বছরের কোম্পানির পারফরমেন্স, পঞ্চম বছরের কোম্পানির পারফরমেন্স, তাহলেই কিন্তু অনেকটা আমরা যারা বিনিয়োগকারী আছি তারা কিন্তু এই ধরনের শুভঙ্করের হাত থেকে আমরা বেঁচে দিতে পারবো। 1 2 নম্বর কথা হচ্ছে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আমার একটি পরামর্শ, ক্ষুদ্র পরামর্শ। আপনি যদি মনে করেন কোন একটি আইপিও যেটা এই প্রাইসে আসা উচিত বা আসা উচিত সেটা ওই প্রাইসে আসে নাই, অথবা ফিক্সড প্রাইসেও 10 টাকায় আসছে, বাট এই কোম্পানিটাকে আপনার মনে করেন যে না এই কোম্পানির আইপিওটা আসা উচিত না, আমি বিশ্বাস করি এবং ধারণ করি ভবিষ্যতে এই ধরনের কোনো কোম্পানি যদি এসেও থাকে মার্কেটে, বিনিয়োগকারীদের একমাত্র কাজ হবে ওই আইপিওতে তারা একটাও আবেদন করবে না।
জি, কিন্তু- কথা বলতে চাচ্ছি মোহাম্মদ মহসিন আপনার সাথে। একটু জানতে চাবো 2010 সালের যে ধসটি নেমেছিল বাজারে, এটির পরে কিন্তু দেখা গেছে যে বিনিয়োগকারীদের আসলে আস্থা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই আস্থা ফেরানোর জন্য কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বা হয়েছে? জি, মোহাম্মদ মহসিন আপনার সাথে কথা বলছি। আচ্ছা, আস্থা একটা বিষয় যে মার্কেটে কাজ করে, কিন্তু আস্থা একা কখনো মার্কেটের কোনো আহামরি পরিবর্তন কোনো জায়গায় করতে পারেনি। আমি কথাটাকে এইভাবে বলি যে আপনি কথা দিয়ে চিরা ভিজাতে পারবেন না, আস্থা দিয়ে শেয়ার মার্কেটে কে আপনি ভালো বা মন্দ করতে পারবেন না। মার্কেট যখন একটা টেম্পোতে থাকে তখন আস্থার ব্যাপারটা চরম আকার ধারণ করে, দুই দিকেই, নেগেটিভ পজিটিভ দুই দিকেই। যখন মার্কেট তার নিজস্ব গতিতে একটা শক্তি পায় এবং তারপর যখন সে উঠতে থাকে তখন মানুষ খুব বেশি উৎফুল্ল হয়, খুব বেশি অ্যাগ্রেসিভ মোডে হয় যে আরো উপরে উঠবে, অথবা যখন নামতে থাকে তখন ঠিক একই রকম ভাবে নেগেটিভ আচরণ করে। এইরকম জায়গায় আস্থার একটা ব্যাপার কাজ করে, কিন্তু শুধু আস্থা দিয়ে এই ইকোনমিক বিষয়টাকে হ্যান্ডেল করা যায় না। আস্থা ফেরানোর জন্য যে কাজগুলি করতে হয় সেটা হচ্ছে, আমরা জানি যে নিয়ন্ত্রক সংস্থার উপর অনেক রকমের অভিযোগ আছে। আমি হাতে গুনে বলি যে অনেকবার বলেছি, নিয়ন্ত্রক সংস্থার করা একটা আইন ছিল, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি 2% এবং সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণ করতে হবে। নিয়ন্ত্রক সংস্থার নাকের ডগার উপর দিয়েই তো ডাইরেক্টররা শেয়ার বিক্রি করেছেন। তো নিয়ন্ত্রক সংস্থার শাস্তি কোথায়? নিয়ন্ত্রক সংস্থার যারা এটা হইতে দিয়েছেন তাদের কি কোনো জবাবদিহিতার মুখে আনতে হয়েছে? না। বা এটা কিভাবে তারা করতে পারলেন? যদি হয়েও থাকে, এটা করে থাকে, তার কি কোনো শাস্তির বিধান আছে? যদি শাস্তির কোনো বিধান না থেকে থাকে তাহলে এটা তো সবাই করবেই। আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন যে এখন কি ঘটতেছে, যখন বলা হচ্ছে যে 2% শেয়ার ধারণ করতে হবে এবং সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণ করতে হবে, তাদের ভিতর দেখা গেছে কোনো একটা কোম্পানির এক ডাইরেক্টর ঘোষণা ছাড়াই শেয়ার বিক্রি করে দিয়েছেন। এখন তিনি যে প্রফিট করছেন তার যদি 50 ভাগের 1 ভাগ তাকে জরিমানা করা হয়, তাহলে এই কাজ তিনি বারবারই করবেন। এক। দুই হচ্ছে, আমরা আরেকটা জিনিস দেখেছি যেটা নিয়ে নিয়ন্ত্রক সংস্থার তলায় রাখা উচিত, যে প্রচুর শেয়ারের ট্রান্সফার ঘটে ডাইরেক্টরদের কাছে, ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি মা বাবা সবার কাছ থেকে শেয়ার ট্রান্সফার ঘটে। এখন শেয়ার যখন কিনতে হয়, ডাইরেক্টর হিসেবে কিনতে হইলে কিনতে হবে হচ্ছে মার্কেট থেকে। আর যদি ট্রান্সফার করে তাহলে হচ্ছে যাদের ট্রান্সফার করছে তাদের দিয়ে কিনায় তার নামে ট্রান্সফার করাচ্ছে কিনা, যেটা আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা খুবই কমন প্র্যাকটিস ইন বাংলাদেশ। জি, অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে হচ্ছে ভ্যালি প্রেজেন্স বিট সংলাপ। দর্শক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য এবং নিজের জন্য। আল্লাহ হাফেজ।